আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সাধারণ গণিত প্রথম অধ্যায়ের বোর্ড এমসিকিউগুলো সমাধান করব। দেখো, প্রথম অধ্যায় থেকে সচরাচর পূর্ণাঙ্গ সেট প্রশ্ন আসে না, এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসে এবং অন্যান্য সেটের সঙ্গে অন্যান্য অধ্যায়ের সঙ্গে কম্বাইন্ড করে এখান থেকে সৃজনশীল আসে। তো সৃজনশীল অংশটা আমরা একটু পরে দেখব, আমরা এখান থেকে এমসিকিউ সমাধান করব। দেখো, ম্যাথের এমসিকিউ সমাধান করা এটা কিন্তু সো টাফ। তুমি যদি টেকনিক বুঝে করতে পারো তাহলে তোমার কাছে ম্যাথের এমসিকিউ করাটা অনেক ইজি হয়ে যাবে। দেখো, আমি এখানে 8টি বোর্ড এমসিকিউ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে সলভ করব। দেখো, এগুলো অনেক ইজিভাবে সলভ করা যাবে। এক একটা এমসিকিউ এর জন্য কিন্তু 1 মিনিট করে সময় পাবে। তো এই ধরনের এমসিকিউ এর পেছনে তোমাকে 1 মিনিট সময় দিতেই হবে না। এগুলো অনেক কম সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে, 1 মিনিটের অনেক কম সময়ে অ্যান্সার করতে পারবে। এবং এই এমসিকিউগুলো থেকে টাইম একটু বাঁচিয়ে রেখে যে এমসিকিউগুলোতে একটু বড় বড় ম্যাথ করতে হয় সেই এমসিকিউতে কাজে লাগাবো। তাহলেই তোমার এমসিকিউ তুমি 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ সমাধান করতে পারবে। তো চলো আমরা এখন এমসিকিউ নিয়ে কাজ করি। দেখো, প্রথম এমসিকিউতে বলা হয়েছে কোনটি স্বাভাবিক সংখ্যা সকল বোর্ড 2018 সালে এসএসসি পরীক্ষাতে এসেছিল। দেখো, -1 আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বলছি? আমাদের অখণ্ড ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। অখণ্ড ধনাত্মক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় অখণ্ড ধনাত্মক সংখ্যা। দেখো, এখানে আমরা মিলাই -1, এটা কি অখণ্ড? অবশ্যই না, এটা তো ধনাত্মক সংখ্যা না, এটা ঋণাত্মক সংখ্যা, তার মানে এটা প্রথমেই বাদ। তারপরে দেখো √2টা কি অখণ্ড সংখ্যা? না, এটা √2 কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তার মানে √2 বাদ। দেখো 5/2 এটি তো খণ্ড সংখ্যা, এটি তো অখণ্ড না, তার মানে এটিও বাদ। দেখো 3টা হচ্ছে আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা। দেখো 3 ধনাত্মক এবং এটি কিন্তু অখণ্ড সংখ্যা, তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর এমসিকিউতে বলা হয়েছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? দেখো, ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে? 2, 4 এটাকে বলা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। তার মানে যেহেতু দুইটি এ এবং বি এজন্য 2। আবার যদি আমরা বলি 8, 10 এটাকে বলা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। ঠিক আছে, মানে একটা জোড় সংখ্যা নিব, তার পরের জোড় সংখ্যাটাকে আমরা নিব, এটাকে বলা হয় ক্রমিক জোড় সংখ্যা, মানে তার পরের জোড় সংখ্যাটা। তা বলছে ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? তার মানে প্রথমে আমরা a² 1 দিব, a² সাথে 1 যোগ করব, তার মানে আমরা এটা করি। দেখো, 2 এর স্কোয়ার মানে 4, 4-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 5 কিন্তু একটি বেজোড় সংখ্যা। তার মানে অলরেডি আমরা বেজোড় সংখ্যা মানে এটার অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি। তারপরে আমরা বাকি 3টি একটু দেখব। দেখো, প্রথমে আমরা গ এবং ঘ দেখি। প্রথমে গ, এটাকে আমরা স্কোয়ার করলে হচ্ছে 4 এবং 4কে যদি আমরা স্কোয়ার করি হয়ে যাবে 16। দেখো, তার মানে a² b² এই দুইটা যদি আমরা একটা জিনিস মাথায় রাখো, জোড় সংখ্যাকে স্কোয়ার করলে জোড় পাওয়া যাবে এবং বেজোড় সংখ্যাকে স্কোয়ার করলে বেজোড় সংখ্যা পাওয়া যায়, এই জিনিসটা মাথায় রাখবে। তার মানে দেখো, প্রথমে আমাদের এই দুইটা বাদ, জোড় সংখ্যাকে স্কোয়ার করেছি, জোড় পেয়েছি। তারপরে আমরা আবার এটা তো জোড় সংখ্যা স্কোয়ার করেছি, জোড় পেয়েছি। এবার আমরা এটা দেখবো, জোড় সংখ্যার সাথে আমরা 2 যোগ করলে কি হয়। দেখো, এই 8কে আমরা স্কোয়ার করলে 8 স্কোয়ার করলে 8 8টা 64 প্লাস এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে 66। দেখো 66 কি হয়ে যাচ্ছে? আমাদের জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, জোড়ের সঙ্গে জোড় যোগ করলে জোড় পাওয়া যায়, বেজোড়ের সাথে জোড় যোগ করলে বেজোড় পাওয়া যায়, বেজোড়ের সাথে বেজোড় যোগ করলে জোড় পাওয়া যায়, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে এটাও হয়ে গেল এবং এটা তো আমাদের আলটিমেট অ্যান্সার, সেটা তো আমরা প্রথমেই বের করে দিয়েছি, এটা ঠিক আছে। তাহলে আমাদের 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বারটাতে দেখি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? চলো তাহলে আমরা কি করব, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিব। দেখো 1, 2, 3, 4 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি। ক্রমিক বলতে কি? ক্রমিক বলতে কিন্তু পরপর, মানে ওর পরের সংখ্যাটাকে নিতে হবে। যেমন 1, 2, 3, 4 এটা পরপর বসে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। দেখো, এখন এগুলো আমরা গুণ করব, তার মানে কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4। এখন মান বসাবো, 3 4 12, 12 2 24, 24 গুণ 1 তাহলে 24ই হবে। ঠিক আছে,
তাহলে দেখো 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা নিয়েছি আমি, ক্রমিক সংখ্যাগুলোকে গুণ করেছি, গুণফল আমাদের বের হয়ে গিয়েছে। গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এখন দেখো এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। চলো আমরা এখন আমাদের যে অপশন আছে অপশনগুলোর সাথে মেলাই। দেখো অপশন আমরা কটাকে একটু বাদ রাখি, আমরা অ্যান্সার হবে ক, এটা আমরা বুঝে গিয়েছি অলরেডি। তারপরেও আমরা খ থেকে শুরু করি। দেখো এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হয়? 28। 28কে কি বর্গমূল করা যাবে? অবশ্যই এটা বর্গমূল করা যাবে না। বর্গমূল করলে কি হবে? এটা দশমিক সংখ্যা চলে আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। এই কারণে 28 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন আমরা 9 যোগ করি, এখন আমরা এখানে 9 যোগ করি তাহলে আমাদের ভ্যালু হবে 33। 33কে যদি আমরা বর্গমূল করি এটাও দশমিক ভগ্নাংশ চলে আসবে, ঠিক আছে? তো এই জন্যে আমাদের কি হবে? এই 33টাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন দেখি আমরা +1 সেম ওয়েতে আমরা 81 যদি যোগ করি এর সঙ্গে, এটাও আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। জাস্ট 1 যোগ করলে এখানে যদি আমরা দেখো 1 যোগ করি তাহলে হবে 25। 25 কিন্তু আমাদের 5 এর পূর্ণবর্গ সংখ্যা। 25কে যদি আমরা কি করি? বর্গমূল করি তাহলে কিন্তু আমরা 5 পেয়ে যাব। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 1। তার মানে আমাদের 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সঙ্গে 1 যোগ করলে আমাদের সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এখন আমরা দেখব 4 নং প্রশ্ন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? এটা কিন্তু রাজশাহী বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2015-তে এসেছিল। অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা অনেক ইজি ভেবে ভুল অপশনটা দাগায়ে চলে আসে। দেখো কি করছে, প্রথম অপশন আছে 0। 0 তো অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা না, এটা বাদ। তারপর কি করে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে আমাদের 1টাকে বৃত্ত ভরাট করে দিয়ে চলে আসে এবং এখানেই যায় তাদের ভুল। দেখো 1টা তো আমাদের বেজোড় সংখ্যা, 1 তো আমাদের মৌলিক সংখ্যা না। 1, 3, 5, 7 এগুলো আমাদের বেজোড় সংখ্যা, কিন্তু 1 তো মৌলিক সংখ্যা না। এবং 1 মৌলিক সংখ্যা না কেন জানো? মৌলিক সংখ্যা হওয়ার 2টি শর্ত থাকতে হয়। ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হতে হবে 1, এবং ওই সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। দেখো 1কে ওই সংখ্যা মানে 1 দ্বারা ভাগ করা যাচ্ছে, 1কে আবার 1 দ্বারা ভাগ করা যাচ্ছে। দেখো বিষয়টা কিন্তু ওরকম হচ্ছে না। যেমন আমাদের 0 কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা না, 0 না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। সেম ওয়েতে 1 না আমাদের মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, 1টা হবে নিরপেক্ষ সংখ্যা। যেমন 0 আমাদের না পজিটিভ না নেগেটিভ সংখ্যা, কারণ 0টাকে আমরা সেন্টার ধরেছি। 0র ডানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে বলা হয় পজিটিভ সংখ্যা, 0র বামে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় নেগেটিভ সংখ্যা। কিন্তু তাহলে 0টা কি? 0 জাস্ট অঋণাত্মক সংখ্যা, ওটা না ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা, ওটা অঋণাত্মক সংখ্যা। বিষয়টা এটা ভাবে মাথায় রাখবে। তো সেম ওয়েতে আমাদের 1 না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হবে 2। কেন 2 হবে? কারণ 2কে 2 দ্বারা ভাগ করা যায় এবং 2কে 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। মানে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে? এখন দেখো আমরা 5 নং প্রশ্ন দেখি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যার কিন্তু একটা সংজ্ঞা আছে, যে সকল সংখ্যা অসীম দশমিক অনাবৃত সংখ্যা, মানে অসীম হবে, অনাবৃত হবে এবং দশমিক সংখ্যা হতে হবে। তার মানে অনাবৃত অসীম দশমিক সংখ্যাগুলোকে বলা হয় আমাদের মূলদ সংখ্যা। দেখো এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ক নং অপশন এটা পৌনঃপুনিক দেওয়া আছে, তার মানে কি? এটা কিন্তু অনাবৃত না, আবৃত। তার মানে আমাদের অমূলদ সংখ্যা কিন্তু বলা ছিল অনাবৃত, এটা যেহেতু আবৃত তার মানে ক নং অপশন আগেই বাদ। তারপর দেখো খ নং অপশনটা দেখো 0.80, এটা কিন্তু কি সসীম না, এখানে 80 পরে শেষ, আর কোনো এটার ভ্যালু নেই, তার মানে সসীম। কিন্তু অমূলদ সংখ্যা তো ছিল অসীম, তার মানে এটাও অপশনটা বাদ। এখন দেখি আমরা গ নং হবে অ্যান্সার। ঘ নংটা আমরা একটু দেখি। ঘ নং এ দেখো আছে √9। √9কে ভাঙলে তো 3 হয়, √9কে ভাঙলে হয় 3। 3 তো পূর্ণ সংখ্যা, অবশ্যই এটি আমাদের অমূলদের কাছেই নেই, এটা আমাদের মূলদ সংখ্যা। দেখো তাহলে এবার √8টাকে ভাঙলে আমাদের
অসীম অনাবৃত দশমিক সংখ্যা চলে আসে। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার হবে গ। তারপরে দেখো 6 নং প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটিও একটি অমূলদ সংখ্যার প্রশ্ন, এটা এসেছে কুমিল্লা বোর্ড 2024-এ। দেখো এটা একটু আমরা ভেঙে দেখি। প্রথমে ক নং অপশনের দিকে তাকাই, দেখো 0.2 পৌনপণিক, এটা কিন্তু তাহলে কি হয়ে গেল? আবৃত হয়ে গেল। আবৃত তার মানে বাদ। এবার খ নং দেখি, খ নং এ আছে √9/16। দেখো আমরা যদি এইটাকে ভাঙি তাহলে 3/4 হয়ে যায় কিন্তু, কারণ √9 করলে আসে 3, √16 করলে হয় 4। দেখো তার মানে এটিও আমাদের বাদ। এখন দেখো এইটাকে আমরা তুলি, তার মানে কত হচ্ছে? 8/27, এখানে 3। তাহলে দেখো এখানে কি হচ্ছে? 2 এর পাওয়ার 3 দিলে 8 হয় এবং 3 এর পাওয়ার 3 দিলে হয় 27, এবং এখানে হবে রুট এটা। ঠিক আছে, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে 2/3 পেয়ে যাব। তাহলে এটাকে ভাঙলে পাবো 2/3। তাহলে দেখো 2/3 আমাদের কি হয়ে গেল? সসীম হয়ে গেল। 2/3 কে যদি আবার আমরা ভাঙতে থাকি তাহলে হবে 0.666। তার মানে দেখো 6666 বাড়ছে, তার মানে 6 এর উপরে একটা পৌনপণিক দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। তার মানে এটা কি হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো আমাদের অমূলদ সংখ্যা তো আবৃত হতে পারে না, তার মানে লাস্ট অপশন এটা হবে আমাদের অ্যান্সার। বিষয়টা ক্লিয়ার তো? এখন দেখি আমরা 7 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা এসেছে ঢাকা বোর্ড 2020-এ। দেখো √3 এবং √2 এই দুটি কিন্তু অমূলদ সংখ্যা, তার মানে এটা আমাদের অপশন বাদ। তারপর দেখো √8 আর √6 এটিও আমাদের কিন্তু অমূলদ সংখ্যা, এটি বাদ। ঘ নাম্বার দেখো 1/√8 এটি একটি অমূলদ সংখ্যা, এটিও বাদ। দেখো জাস্ট বেঁচে থাকলো এটা হবে আমাদের মূলদ সংখ্যা। এটা কেন মূলদ সংখ্যা হবে সেটা আমরা দেখি। √18/√32। দেখো এই দুইটাকে কিন্তু আমরা অর্ধেক করতে পারবো। অর্ধেক কিভাবে করে? দেখো এখানে √2 × √9 করতে পারি, তাহলে দুইটা গুণ করলে √18 হয়ে যাবে। এখানে √2 × √16 করতে পারি, তাহলে তো 16 দুগুণা 32। তার মানে √2 কেটে গেল, এখানে থাকছে √9, এখানে থাকছে √16। তাহলে √9 মানে 3 এবং √16 মানে হচ্ছে 4, তাহলে 3/4 এবং 3/4 এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো এইটাকে আমরা অ্যান্সার করলে হয় 0.75। হ্যাঁ, 0.75। আমরা বলেছিলাম যে অসীম অনাবৃত না হলে সবই সংখ্যা হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যা। শুধুমাত্র অসীম অনাবৃত সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। দেখো এটা কিন্তু সসীম, তার মানে অবশ্যই এটা মূলদ সংখ্যা হয়ে গেল। এখন আমরা দেখব 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এটাও ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল। দেখো বর্গমূল বলতে বোঝাচ্ছে রুট করব। দেখো আমরা সচরাচর 25 কে রুট করলে কিন্তু আমরা পাবো 5। দেখো 25 কে বর্গমূল করলে ভ্যালু আসে 5। তার মানে দেখো 5টা কিন্তু আমাদের কি হয়ে যায়? সসীম হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো যেহেতু দশমিকের মধ্যে আছে, তার মানে এটা কি হয়ে যাবে? সসীম দশমিক সংখ্যা হবে। বিষয়টা কি ক্লিয়ার? 25 কে রুট করলে হবে আমাদের শুধুমাত্র 5, কিন্তু এটা যেহেতু দশমিকের মধ্যে আছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের দশমিক ভগ্নাংশ। দেখো আমি এটাকে বর্গমূল করে দেখাই। 0.0025 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ভ্যালু আসবে 0.05। এটাকে বর্গমূল করলে এই ভ্যালুটা আসে। এই ভ্যালুটা দেখো তো কি? এই ভ্যালুটা কিন্তু দশমিক ভগ্নাংশ। দেখো এখানে কি বলা হচ্ছে? আবৃত দশমিক না, অবশ্যই আবৃত দশমিক না। অনাবৃত অসীম দশমিক না, অনাবৃত ঠিক আছে কিন্তু অসীম দশমিক না। অসীম দশমিক না, এটা অসীম দশমিক না। সসীম দশমিক, হ্যাঁ এটা সসীম দশমিক। তার মানে এটার অ্যান্সার হবে ঘ, সসীম দশমিক সংখ্যা। তাহলে দেখো প্রথম অধ্যায়ের আমাদের এমসিকিউ কি টাইপের প্রশ্ন আসে এবং সেগুলোর অ্যান্সার কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল আমাদের এমসিকিউ এর বোর্ড প্রশ্ন সমাধান। এখন আমরা সিকিউ বোর্ড প্রশ্ন সমাধানটা দেখব। দেখো প্রথম অধ্যায় থেকে পূর্ণাঙ্গ প্রশ্ন শুধুমাত্র দিনাজপুর বোর্ড 2016 সালে একবারই এসেছে, আর কখনো পূর্ণাঙ্গ এক সেট প্রশ্ন ধরে আসেনি। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, একটি সংখ্যা দিয়ে বলা হয় এটি যে অমূলদ সংখ্যা বা √5 অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখাও। √5 এর পরিবর্তে এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলতে পারে অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখাও, বা বলতে পারে √5 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করে দেখাও। এই ধরনের প্রশ্নই আমাদের গ নং বা ঘ নং প্রশ্নে এসে থাকে, মানে কম্বাইন্ড প্রশ্ন আসে, পূর্ণাঙ্গ সেট প্রশ্ন আসে না। তো যেহেতু আমাদের দিনাজপুর বোর্ডে একবারই পূর্ণাঙ্গ প্রশ্ন এসেছিল, সেই পূর্ণাঙ্গ প্রশ্নটি আমরা এখন সমাধান করে দেখব।
দেখো এখানে দিনাজপুর বোর্ড 2016 সালে একটি মাত্র পূর্ণাঙ্গ সৃজনশীল এসেছিল প্রথম অধ্যায় থেকে, সেটি আমরা তুলে নিয়েছি। সেখানে উদ্দীপকে দেয়া ছিল n একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n সমান 2x - 1, যেখানে x বিলংস টু n, n মানে স্বাভাবিক সংখ্যা। ক নং প্রশ্নে বলা হয়েছিল স্বাভাবিক সংখ্যা কি? দেখো আমরা কিন্তু জানি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, এই n দ্বারা প্রকাশ করা হয়। তো দ্যাটস ইট, তাহলে আমাদের ক নং প্রশ্ন হয়ে গেল। খ নং প্রশ্ন, দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা আমরা এখন সমাধান করে দেখব। দেখো প্রথমে আমাদের দেওয়া আছে যেটা, সেটা লিখে নিব। দেওয়া আছে কি? দেওয়া আছে n সমান 2x - 1, অতএব n স্কোয়ার মানে বর্গ করতে বলেছে, n স্কোয়ার সমান হবে 2x - 1 তার হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমাদের কি a - b হোল স্কোয়ারের সূত্র, তার মানে সূত্রটা প্রয়োগ করব a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে 4x স্কোয়ার - 4x + 1। দেখো এখান থেকে আমাদের 4x কমন নিলে হচ্ছে x - 1 + 1, এটা আমাদের হয়ে গেল। দেখো বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা, সেটা আমাদেরকে দেখাইতে বলছে। এখন আমরা এইখান থেকে এই যে আমাদের পার্ট হয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এবং এর সঙ্গে কি করেছি আমরা যোগ করেছি 1। ঠিক আছে, এবার দেখো এইটা যে আমাদের বেজোড় সংখ্যা, সেটা আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমাদের কিন্তু বলা আছে n একটি বিজোড় সংখ্যা, x হচ্ছে কি হলো আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই না? x যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটি কিন্তু আমাদের জোড় সংখ্যা হবে। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে? দেখো x যদি আমাদের স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, ধরো x এর স্বাভাবিক সংখ্যা 2, কিন্তু এইটার মান কিন্তু আমাদের হয়ে যাবে 2 - 1 মানে 1। তার মানে দেখো x যদি একটা জোড় সংখ্যা হয়ে থাকে, এখানে একটা জোড় হবে, একটা বেজোড় হবে। বা আমাদের x এর মানই বেজোড় আছে, তাহলে সেখান থেকে এক বাদ দিলে পরেরটা কিন্তু জোড় হয়ে যাচ্ছে। তার মানে এইখান থেকে একটা জোড় একটা বেজোড় হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। হয়তো কোনটা জোড় হবে, x জোড় হবে, নয়তো x - 1 জোড় হবে, হয়তো x আমাদের বেজোড় হলো x - 1 জোড় হবে, যেটা খুশি সেটা হতে পারে। কিন্তু দেখো এখানে মজার বিষয় হচ্ছে আমরা জোড়ের সঙ্গে যখন বেজোড় গুণ করব, ভ্যালু কিন্তু জোড় চলে আসে। দেখো 3 সঙ্গে যদি 4 গুণ করি, ভ্যালু কিন্তু জোড় চলে আসছে। 3 সঙ্গে যদি 2 গুণ করি, ভ্যালু কিন্তু জোড় চলে আসছে। 9 সঙ্গে যদি আমরা 6 যোগ করি, 6 9 54, দেখো ভ্যালু কিন্তু আমাদের জোড় চলে আসছে। জোড় বেজোড় গুণ করলে ভ্যালু হয় জোড়। দেখো তার মানে এইটার সাথে এটা গুণ করলে, x এর সাথে x - 1 গুণ করলে এটা আমাদের জোড় আসবেই, মাস্ট বি জোড় সংখ্যা আসবে। জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে? জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সেটা হয়ে যাবে বেজোড় সংখ্যা। তার মানে দেখো প্রমাণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কথায় যে কথাগুলো এখন মুখে বললাম, সেগুলো এখন আমরা এখানে লিখব যেহেতু x একটি পূর্ণ সংখ্যা, সেহেতু x × x - 1 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা জোড় হবে। অর্থাৎ 4x x - 1 এটি একটি জোড় সংখ্যা, এটি একটি জোড় সংখ্যা। অতএব 4x x - 1 + 1 এটি মানে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা তো আমাদের বিজোড় হয়ে যাবে। অতএব 4x × x - 1 + 1 একটি বিজোড় সংখ্যা। কারণ জোড় সংখ্যার সঙ্গে সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়।
বিজোড় সংখ্যা হয়, অতএব 4x x মাইনাস 1 প্লাস 1 সংখ্যাটি বেজোড়। বিজোড়, এটাই আমাদের দেখানো হলো। এটাই আমাদের দেখানো হলো, বা আমরা ইংরেজিতে শোড লিখতে পারি, শোড লিখতে পারি। এটাই আমাদের অ্যান্সার শেষ। বিষয়টা কি ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সমাধান খ। এখন আমরা সমাধান গ দেখব। দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে, তার মানে এই যে আমাদের বর্গ হয়েছে, বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। তার মানে আমরা কি করব, এইখানে জাস্ট খ কে মুছে দিয়ে সমাধান গ করব। সমাধান গয়েও আমরা এগুলো লিখবো, দেওয়া আছে n = এত, n স্কোয়ার করলে মানে n কে বর্গ করলে কত হবে সেটা আমাদের লেখা আছে। এই পর্যন্ত আমাদের ঠিক থাকতে হবে। জাস্ট এর নিচে যে কথাগুলো আছে সেগুলোকে আমরা একটু পরিবর্তন করব। দেখো লেখা আমাদের এটাও ঠিক থাকবে, যেহেতু x একটি পূর্ণ সংখ্যা, সেহেতু x ইন্টু এক্স মাইনাস 1 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা জোড় হবে, এবং সংখ্যা যদি একটি জোড় হয় তাহলে তাদের গুণফল হয়ে যাবে, তাদের গুণফল হবে জোড়, গুণফল হবে জোড়। দেখো গুণফল কিন্তু জোড় এবং বেজোড় যে গুণ করলে জোড় সংখ্যা হয় সেটা কিন্তু আমরা আগেই দেখিয়েছি। যেহেতু এদের মধ্যে একটি জোড় একটি বেজোড় আছে, তার মানে সেটা গুণ করলে জোড় সংখ্যা হবে, গুণফল হবে জোড়। এখন আমরা জানি গুণফল যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যাবে। অতএব x ইন্টু এক্স মাইনাস 1 কে 2 দ্বারা বিভাজ্য করা যাবে। এখন এটা থেকে তো 2 দ্বারা বিভাজ্য করা গেল, কিন্তু আমাদের সংখ্যা আছে কত, 4x। অতএব 4x x মাইনাস 1 কে কত করব, 2 ইন্টু কত আছে 4, 4 দ্বারা বিভাজ্য করা যাবে। দেখো 4 দুগুণা কত হয়ে যাচ্ছে, 4 দুগুণা এটাকে কিন্তু আমরা 8 লিখে দিতে পারি। তার মানে 4x ইন্টু এক্স মাইনাস 1 কে আমরা 8 দ্বারা বিভাজ্য করতে পারছি। কিন্তু আসলে কিন্তু আমাদের 8 দ্বারা তো বিভাজ্য করে ফেলেছি, কিন্তু আমাদের বর্গের কিন্তু ভ্যালু ছিল +1, তাই না? তার মানে দেখো আমাদের এই পর্যন্ত যদি আমরা 8 দ্বারা ভাগ করি, ভাগশেষ হয়ে যাচ্ছে 0, এবং এর সাথে যদি 1 যোগ করি তাহলে ভাগশেষ থাকবে কত, 1। অর্থাৎ 4x x মাইনাস 1 প্লাস 1 এটাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। এটাই আমাদের শোড, এটাই আমাদের দেখানো হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার হলে? দেখো আরেকবার বলি, যেহেতু x একটি পূর্ণ সংখ্যা, সেহেতু x ইন্টু এক্স মাইনাস 1 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা জোড় হবে, তাহলে তাদের গুণফল হবে জোড়। ঠিক আছে, মানলাম। তারপরে যদি একটি সংখ্যা জোড় হয়, জোড় হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সেটাকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে, মানে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তার মানে 2 দ্বারা বিভাজ্য করা যাবে। ঠিক আছে, এবার x ইন্টু এক্স মাইনাস 1 কে তো 2 দ্বারা বিভাজ্য করলাম, কিন্তু আমাদের তো ভ্যালু ছিল 4x। তার মানে 4x ইন্টু এক্স মাইনাস 1 কে যদি আমরা 2 দ্বারা বিভাজ্য করতে যাই, তাহলে এইটাকে কি করব, এই যে x এর সঙ্গে এখানে সহগ আছে 4, 2 এর সাথে 4 গুণ করেছি, তার মানে 8 হয়ে গেল। 8 দ্বারা বিভাজ্য করা যাবে, মানে নিঃশেষে বিভাজ্য করা গেল, কিন্তু আমাদের ভ্যালু ছিল তার সাথে +1। তার মানে এইটুকুতে আমরা 8 দ্বারা বিভাজ্য করে ভাগশেষ 0 করে ফেলেছি, নিঃশেষ করে ফেলেছি। কিন্তু তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তো ওই একটাই তো আমাদের বেঁচে থাকবে। দেখো আমি একটু বোঝাই দিই। ধরো আমাদের 80 আছে, 80 কে আমরা কি করলাম, 8 দ্বারা বিভাজ্য করলাম, 10 বার গেল, আমাদের এটা নিঃশেষ হয়ে গেল, 0 হয়ে গেল। কিন্তু আমরা যখন 81 কে ভাগ করব, 80 সাথে 1 যোগ করলে তো 81 হবে। 81 কে যখন আমরা 8 দ্বারা ভাগ করব, দেখো এখানে 10 বার যাচ্ছে, 8 10 এ 80, যে ভাগশেষ 1 থাকছে। প্রতি ক্ষেত্রেই তাই হবে, ভাগশেষ ওই একই বেঁচে থাকবে, কারণ আমরা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা একটা সংখ্যাকে নিয়েছি, সেই সংখ্যার সাথে 1 যোগ করেছি, তাহলে ভাগশেষ হিসেবে তো একই থাকবে, তাই না? তো এটাই আমরা এই যে প্রমাণ করে দেখালাম, মানে আমরা দেখাই দিলাম, শোড দেখাই দিছি। ঠিক আছে, এটাই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2016 এর যে পূর্ণাঙ্গ একটি সেট প্রশ্ন এসেছিল 1 নম্বর অধ্যায় থেকে, সেই অধ্যায়ের সেটের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।